ভাবো তো, একটা এমন ডাইনোসর টাইপ দানব আছে যেটা হেলিকপ্টারকেই আকাশে মাঝখানে ভেঙে ফেলতে পারে। আজকে আমরা কথা বলবো একটা বিশাল সর্পের, যাকে গুলি আর বোমা একদম খতম করতে পারে না। গল্প শুরু হয় এক নির্জন দ্বীপ থেকে। উপরের দিক থেকে দেখলে জায়গাটা দেখতে সুন্দর, কিন্তু ঘন জঙ্গলের আড়ালে লুকানো আছে একটা ভয়ানক রহস্য। ভারী মিলিটারি ট্র্যাক আর হেলিকপ্টারগুলো জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে। এই কনভয় এক মেয়ে লিন আর তার দুই সহকারীকে নিয়ে যাচ্ছে এক আধুনিক গবেষণা কেন্দ্রে। ট্র্যাকগুলো মাটির রাস্তা দিয়ে যাবার সময় এক ছোট সর্প এক ট্র্যাকের চাকার নিচে পিষ্ট হয়ে যায়। এটা মনে হয় একটা ছোটখাটো দুর্ঘটনা, কিন্তু ট্র্যাকটা এগিয়ে যাওয়ার পর মৃত সর্পটা হঠাৎ করে নড়তে শুরু করে আর জীবিত হয়ে ওঠে। এই দৃশ্য দেখাচ্ছে যে এই দ্বীপে কিছু খুবই অদ্ভুত আর অস্বাভাবিক ঘটছে। এরপর তারা পৌঁছায় তাদের গন্তব্যে, একটা বিশাল গোপন গবেষণা কেন্দ্র। এখানে বিজ্ঞানীরা সর্প নিয়ে ঝুঁকিপূর্ণ জেনেটিক পরীক্ষা চালাচ্ছে। ল্যাবের ভেতরে টেনশন মারাত্মক। তার সহকারী দুশ্চিন্তায় বলছে তাদের নতুন এক্সপেরিমেন্ট আবারও ব্যর্থ হয়েছে। সে সতর্ক করে যে তাদের এখনই থামতে হবে। যদি এই অবৈধ গবেষণা চালিয়ে যায়, বাইরের মানুষ সন্দেহ করবে আর পুরো প্রজেক্টটাই বন্ধ হয়ে যাবে। সময় কম, কিন্তু প্রধান বিজ্ঞানী ডাক্তার কিউ জেদ ধরে বলছেন যে যাই হই হোক না কেন প্রজেক্টটা সম্পন্ন করবেন। তিনি এতটাই আসক্ত যে সব পরিণতি উপেক্ষা করে যাচ্ছেন। তিনি বলছেন এখন থামলে কোটি কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। এই কারণেই সে এই গবেষণা বন্ধ করে না। ল্যাবের বাইরে দৃশ্যটা একদম ভয়াবহ। বিজ্ঞানীরা হাজার হাজার ছোট 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 জেনেটিক্যালি বদলানো সাপ বড় বড় বাক্স থেকে একটা গভীর গর্তে ফেলে দিচ্ছে। এই সব দেখেই তার দেহে এক অদ্ভুত কাঁটা দিয়ে যায়। লিন একটা বিশাল কাচের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ওই চেম্বারের মধ্যে আছে তাদের গবেষণার সবচেয়ে বড় ফলাফল। ডাক্তারটা কেন এই দানবটা তৈরি করেছিল, তারপর এর জিন ব্যবহার করে ওরা আরও শক্তিশালী সাপ তৈরি করার চেষ্টা করছিল। লিন বুঝতে পারে সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই সে একটা সাহসী সিদ্ধান্ত নেয় আর তার টিমকে বলে সব ডেটা ডিলিট করতে এবং সব প্রমাণ মুছে ফেলতে। সে সৈন্যদেরও আদেশ দেয় বাইরে মাটি চাপা হাজার হাজার সাপ পোড়াতে এবং ল্যাব ধ্বংস করতে। ডাক্তার শেষ একটা সুযোগ চাইতে থাকে, কিন্তু লিন রাজি হয় না। সে একটা বাটন চাপে যা সাপের মধ্যে বিষাক্ত রাসায়নিক ঢুকায়, কিন্তু বিষের কোনো প্রভাব হয় না আর সাপ আরও আগ্রাসী হয়ে ওঠে। সাপ রেগে যায় আর বেদনা আর রাগে জোরে চেঁচায়। চেঁচানোর আওয়াজ এত জোরে যে ফ্যাসিলিটির বাইরে থাকা সব সাপ তার নেতার ডাক শুনে প্রতিক্রিয়া দেখায়। বিশৃঙ্খলা শুরু হয়। বড় সাপ তার কাচের পজর ভাঙার চেষ্টা করে। লিন ভয় পেয়ে জরুরি ব্যবস্থা চালু করে সাপটাকে কাচের মধ্যে পুড়িয়ে মেরে ফেলার জন্য আগুন ঘরটা ভর্তি করে দেয়। কিন্তু সেই দানবটা এত শক্তিশালী যে আগুনও ওকে কিছু করতে পারে না। এদিকে বাইরে ছোট ছোট সাপ গর্ত থেকে বের হয়ে এসে সব সৈন্য আর বিজ্ঞানীদের উপর আক্রমণ করে। এক বিশাল হিংস্রতা শুরু হয়। লিন যখন পরিস্থিতি আরও খারাপ হতে দেখে, সে তার সহকারীকে নিয়ে হেলিকপ্টারের দিকে দৌড়ায় আর সৈন্যরা পিছন থেকে সেই বিজ্ঞানীকে গুলি করে যাতে সে তার গোপন কথা ফাঁস না করতে পারে। কিন্তু সেই বিশাল দানবটা যা তৈরি হয়েছিল এখন পলায়ন করছে ধরা পড়া থেকে। সৈন্যরা বোমা আর গুলির ব্যবহার করলেও দানবটা মারা যেতে চায় না। অবশেষে বিশাল সাপটা কাঁচের পাত্র ভেঙে বেরিয়ে আসে আর সেনাদের ওপর আক্রমণ শুরু করে। এটা লোকদের পুরোটা গিলে খাচ্ছে। লিন খুশিতে তার হেলিকপ্টারে উঠে তার সহকারীকে বলে এই বিশৃঙ্খলাটা পরিষ্কার করতে। তারপর সে পালিয়ে যায় নিজের প্রাণ বাঁচাতে আর পেছনে ফেলে যায় দুঃখী সহকারীকে বাকি থাকা সেনাদের আবার সেন্টারে ফিরিয়ে আনার জন্য। কিন্তু সাপের একটা বাহিনী তাদের পথ আটকে দেয়। আকাশে বিশাল সাপ লাফ দিয়ে আরেকটা হেলিকপ্টার ধ্বংস করে ফেলে। নিচে আটকে পড়া সহকারী বুঝতে পারে তারা এই সেনাদের নিয়ে এই বিশাল দানবের সঙ্গে লড়তে পারবে না। তারা বাঁচতে বাঁচতে জঙ্গলের দিকে দৌড়ায়। একজন সৈনিক ট্রাকে চেপে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই বিশাল সাপ তাকে যেতে দেয় না। সাপ তার পিছনে ছুটে আসে আর বড় ট্রাকটা পাহাড় থেকে পড়ে যায়, ভেঙে যায়। দুই সহকারী এখন বনের মধ্যে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে আর আমরা দেখি বিশাল সাপ তাদের পিছু নেয়। শেষে তাদের আক্রমণ করে, একজন মেয়েকে মারাত্মকভাবে আহত করে। মেয়েটার সঙ্গী ছেলেটি
তার জীবন বাজি রেখে তাকে বাঁচাতে চায় আর ছুরির সাহায্যে সাপের চোখে আঘাত করে। ব্যথায় সাপ মেয়েটাকে ফেলে দেয়। মেয়েটি শেষ নিঃশ্বাস নিয়ে ওই মুহূর্তেই মারা যায়। ছেলেটি এ ঘটনায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে, কিন্তু ছেলেটির শোক করতে সময়ও মেলে না। সাপ ফিরে এসে ছেলেটিকেও মেরে ফেলে। এদিকে দুইজন সৈনিক যারা বাঁচার জন্য নদীর দিকে দৌড়ায়, তারা একটা নৌকায় চড়ে নদী পার হচ্ছিল, কিন্তু ওই বিশাল সাপটা তাদের জলেই ধাওয়া করে ধরে খেয়ে ফেলে। আর এরকম করে খুব কম সময়ের মধ্যে ওই বিশাল সাপটা, ওই দানবটা পুরো দ্বীপটাই চুপ করিয়ে দেয়। দৃশ্যটা শেষ হয় আর গল্পটা কয়েক বছর এগিয়ে যায়। এখন আমরা একটা বিলাসবহুল ক্রুজ শিপে আছি আর জাহাজটা শান্তভাবে এগিয়ে চলেছে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। মানুষজন পার্টি করছে, সঙ্গীত বাজছে আর সবার মুখে হাসি। এই যাত্রীদের মধ্যে আমরা আমাদের নায়ক ইয়ানকে পাই। ইউব বুদ্ধিমানও। সে লক্ষ্য করে কেউ গোপনে তাদের ছবি তুলছে। ইয়ান তাকে ধরে এবং জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের ছবি তুলছিলে? লি বলে যে সে একটা ম্যাগাজিনের জন্য কাজ করে, কিন্তু ইয়ান সন্দেহ করে। শেষে তার ক্যামেরাটা নিয়ে সব ছবি মুছে দেয়। তখন লি বলে, আমি জানি তুমি যাকে খুঁজছ সেটাকে। ইয়ান এটা শুনে চমকে যায় আর আরও প্রশ্ন করার আগেই জাহাজে একটা অদ্ভুত কম্পন অনুভব হয়। মনে হয় হাজার হাজার সাপ জাহাজের দেয়ালে উঠে আসছে আর পুরো ডেকে ছড়িয়ে পড়ছে। পার্টির মজা বদলে চিৎকার আর কান্নায় পরিণত হয়। ইয়ান তৎক্ষণাৎ বিপদের অনুভূতি পায়। সে লিকে টেনে নিয়ে দৌড়াতে সরাতে শুরু করে। দৌড়ানোর সময় সে একজন ক্রু সদস্যকে জিজ্ঞেস করতে চায় কি হচ্ছে। কথা বলার আগেই একই বিশাল সাপ অন্ধকার থেকে বেরিয়ে এসে ওই মানুষটাকে গিলে ফেলে। ওটাই ওই দ্বীপের সেই একই দানব। সবাই ভয়ে কাঁপছে, কিন্তু ইয়ান আর লি চালাক। তারা যত লোক পায় সবাইকে একত্র করে দৌড়াতে শুরু করে। চারপাশে একরকম সাপ ঝাঁকঝাঁক, যেগুলো বিজ্ঞানী ওই দ্বীপের গর্তে ফেলে দিয়েছিল। ইয়ান একটা কুঠার ধরে সাপগুলো মারতে লাগল আর সামনে এগিয়ে চলল। তারা একটা করিডোরে পৌঁছাল, যেখানে এক ধনী মানুষকে ভিআইপি রুমে বন্দি অবস্থায় দেখল। বাইরে সবাই তার কাছে দোয়া করছে রক্ষা করার জন্য, দরজা খুলে দিতে বলছে, কিন্তু ধনী লোকটা কেউ শোনে না। আর তার এই খারাপ কাজের ফলও ঝটপট পায়। ছোট ছোট সাপ গলায় থাকা এয়ার ভেন্ট দিয়ে তার রুমে ঢুকে কামড়ায় তাকে। বাইরে থাকা মানুষরা শুধু তার চিৎকার শুনতে পায়। ইয়ান সবাইকে নিয়ে দৌড়ায় ইঞ্জিন রুমে। সেখানে তারা একটা বুড়ো মানুষকে পায়, যিনি তার নাতনিকে লুকিয়ে রাখতে আর সব থেকে রক্ষা করতে যাচ্ছেন। ইয়ান ওকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই সময় ইয়ান আরেকটা জিনিস খেয়াল করে, এইসব সাপগুলো আসলে দেখতে বা শুনতে পারে না। তারা মানুষের পায়ের শব্দ শুনে সেই দিকেই এগিয়ে এসে আক্রমণ করে। এটা দেখে সে সবাইকে একদম চুপ থাকতে বলে। সবাই চলা থামায় আর মেশিনের আড়ালে লুকিয়ে পড়ে। তারা এমনকি শ্বাসও থামায়, আর ঠিক তখনই বিশাল ওই সাপটা রুমে ঢুকে পড়ে। এটা তাদের কাছে এসে চলাফেরার শব্দ শুনতে চায়, কিন্তু কেউ নড়ল না দেখে সাপটা চলে যাওয়ার জন্য মনস্থ করে। কিন্তু দুর্ভাগ্যবশত এক মেয়ের ফোন বেজে ওঠে আর সাপটা রেগে গিয়ে সেই শব্দের দিকে ঝাঁপিয়ে পড়ে। মানুষগুলো প্রাণ বাঁচাতে দৌড়ে উপরে উঠে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজারে ঢুকে পড়ে। তারা ঢুকার সাথে সাথে ভারী ফ্রিজের দরজা বন্ধ হয়ে যায় আর সাপটা দরজার উপর ধাক্কা দিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে। সেটা তো ছাড়াও দরজায় কামড়ায়, কিন্তু দরজাটা ভাঙে না, তাদের জীবন তখন পর্যন্ত বাঁচায়। বাইরে তারা মনে করে সবকিছু শান্ত হয়েছে। তারা ভাবতে থাকে সাপটা চলে গেছে, কিন্তু এখন আরেকটা সমস্যা দেখা দেয়। সেখানে ও নিরাপদ ছিল না। ঠান্ডা বাড়ছে, আর যদি তারা বেশি সময় থাকে তাহলে মারা যাবে। তারা ভাবতে থাকে কি করা উচিত। ঠিক তখনই ইয়ান লক্ষ্য করে যে গ্রুপের এক মেয়েকে সাপের একটায় কামড়িয়েছে। তাদের কাছে কোনো ওষুধ নেই, আর যদি সে সময় মতো দরকারি ওষুধ না পায় তাহলে সে শীঘ্রই মারা যাবে। তারা ফার্স্ট এইড কিট খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো নেই। ইয়ান জানে সে চিরকাল এখানে থাকতে পারবে না। সে একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে সে বাইরে যাবে আর সাপটার মনোযোগ সরাবে যাতে অন্যরা পালিয়ে যেতে পারে। হঠাৎ তার বন্ধু জু তাকে থামায়। কথা বলার আগেই আহত মেয়েটা দ্রুত দরজা খুলে বাইরে দৌড়াতে শুরু করে। তার পা পড়ার আওয়াজ শুনে সাপটা তার পিছনে লেগে পড়ে, যাতে বাকিরা পালানোর সুযোগ পায়। মেয়েটা সবাইকে বাঁচাতে এটাই করেছিল।
সে জানত যে সে তো শেষ পর্যন্ত মরতেই হবে। নিজের জীবন আত্মসমর্পণ করে সবাইকে বাঁচালো। সবাই যখন বাইরে চলে গেল, সে সাপটাকে ফ্রিজারে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে ইয়ান ভীষণ দুঃখিত আর রেগে যায়। বাকি বেঁচে থাকা সবাই ক্যাপ্টেনের ব্রিজে যায়। ওখানে গিয়ে দেখে ক্যাপ্টেন মরা পড়ে আছে আর জাহাজ থমকে গেছে। জাহাজ যে কোনো মূল্যে চালু করতে হবে। লি বলে, আমি চালাতে পারি। তারা চালানোর চেষ্টা করলে হঠাৎ একটা বিশাল বিস্ফোরণ জাহাজটা কেঁপে ওঠে। বাইরে থেকে দেখা যায় পরীক্ষার জন্য তৈরি বিশাল সাপটা আসলে পানির বাইরে বেরিয়ে এসেছে। এটা এত বড় যে পুরো জাহাজটাই ঢেকে ফেলেছে। জাহাজের চারপাশে লুপ বাজছে, তারপর তার বিশাল মুখ দিয়ে দেখকে আক্রমণ করছে। ইয়ান আর জু বাজি রেখে ওকে থামাতে বের হয়, কিন্তু ওই দানবটা খুব বড় আর খুবই বিপজ্জনক। ওকে দেখে ইয়ান বুঝতে পারে জাহাজটা বাঁচবে না। সে জুকে বলে সবাইকে লাইফ বোটে উঠতে, সবাই কথা শুনে উঠেতে পড়ে কাজ শুরু করে। এদিকে ইয়ান পেছনে থেকে নিজের জীবন বাজি রেখে জাহাজ জুড়ে জ্বালানি ফেলে স্প্রে করতে থাকে। সে ঠিক করে জাহাজটা জ্বালিয়ে দিতে। এদিকে লি আর বাকিরা লাইফ বোটে উঠে পানিতে নামলে ইয়ানের জন্য অপেক্ষা করতে, আশা করে সে হয়তো বেঁচে আছে আর লাইফ বোটে আসবে। হঠাৎ জাহাজে এক বিশাল বিস্ফোরণ হয়, আগুন ধরে যায় আর জাহাজ জ্বলে উঠতে থাকে। তাদের আশা একসময় হারিয়ে যায়, কিন্তু তারপর তারা স্বস্তি পায় যখন ইয়ানকে জলে থেকে উঠে আসতে দেখে। ও নিশ্চয়ই ইয়ানি। শেষ মুহূর্তে সে বোটে উঠে যেতে পেরেছে। সবাই তাকে বোটের ভিতরে টেনে নিয়ে যায় আর সে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে। পরের সকালে তাদের নৌকা একটা দ্বীপের তীরে পৌঁছায়। ইয়ানো চেতনা ফিরে পায়। সে উঠে সবাইকে সাহায্য করে আর তারা দ্বীপে চলে যায়, কিন্তু এখানে এসে ওদের জীবন কোনোভাবেই সহজ হয়নি। ভয় আর আতঙ্ক ফিরে আসে। তারা একখান দানব থেকে পালিয়েছিল, কিন্তু এখানে সোয়ান দানব আছে। বড় বড় দানব যারা মানুষ খায়। এখানেই এক মেয়ের পা একটা পাথরে লেগে যায় আর হঠাৎ জমি জোরে কাঁপতে শুরু করে। দেখা গেল ওগুলো পাথর না, বরং বড় বড় ভয়ঙ্কর দানব যারা মানুষ খায়। ওরা জমি থেকে ভয়ঙ্করভাবে উঠে আসে আর এক মেয়েকে গিলে ফেলার চেষ্টা করে অন্যদের আক্রমণ করার সময়। তাদের দেখে বোঝা যায় এই দানবগুলো অন্ধ, কিন্তু রক্তের গন্ধ পেয়ে তারা জেগে ওঠে। সেই মেয়েটা যে পাথরের মতো এক দানবের ওপর পা দিয়েছিল, সে আহত হয়েছিল আর তার গন্ধে সবাই জেগে যায়। ইয়ান আরও বুঝতে পারে এই দানবগুলো শুনতেও পারে, তাই সে সবার কাছে ধীরে ধীরে হাঁটার কথা বলে। আর তাই তারা ওই দানবদের থেকে বাঁচতে বাঁচতে জঙ্গলের আরও গভীরে চলে যায়। যখন তারা বেরিয়ে আসে তখন একটা সাপ্লাই ক্যাম্পে পৌঁছে। সেটা দেখতে একদম সেনাবাহিনীর ক্যাম্পের মতো ছিল। সেখানে অনেক অস্ত্র আর বোমা ছিল, যেগুলো তারা নিজেদের রক্ষা করার জন্য নিয়ে নেয়। সেখানেই তারা একটা ওয়াকিটকি খুঁজে পায় আর সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল নেই। তাদের আর কোনো উপায় থাকে না সামনে এগিয়ে যাওয়ার ছাড়া। আর এগিয়ে যাওয়ার সময় তারা একটা বিশাল মাকড়সার মুখোমুখি হয়। মাকড়সা তার ডাটা দিয়ে একটা মানুষকে ছুঁড়ে মারে আর একবারই গিলে ফেলে। এটা দেখে সবাই খুবই নার্ভাস আর ভয়ে কাঁপতে থাকে। তারা নিজেদের বাঁচাতে দৌড়ে পালায়। তারা দৌড়ানোর সময় দানবটাকে থামানোর জন্য আক্রমণ করছিল। তারা বোমা, গুলি আর যাই ছিল সব ব্যবহার করল, কিন্তু দানবটা থামল না। শেষমেশ তারা একটা গোপন ভবনের মধ্যে ঢুকে পড়ল। নিজেরা বাঁচানোর জন্য ভিতরে গেল, আর সেইটা হলো সিনেমা শুরুতেই যেই রিসার্চ সেন্টার। ভিতরটা অন্ধকার আর ধুলোময়। দেয়ালে সাপের ছবি ঝুলছে আর মাটিতে পড়ে আছে বিজ্ঞানীদের পচে যাওয়া লাশ। হঠাৎ ল্যাবের আলো জ্বলে উঠল আর ইয়ান একটু বিভ্রান্ত হল। সে তো লাইটের সুইচ কোথায় আছে সেটা পর্যন্ত জানে না। ধীরে ধীরে সন্দেহ হতে থাকে যে কেউ হয়তো তাদের সঙ্গে ঠাট্টা করছে। সবাইকে অবিশ্বাসের চোখে দেখে সবাই বিশ্রাম নিয়ে ঘুমাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু একজন যায় না। সে ল্যাবে ঘুরতে শুরু করে, যেন কিছু খুঁজছে। একটা পোস্টার সরিয়ে সে একটা লুকানো ডায়েরি খুঁজে পায়, যা এক বড় গোপন কথা ফাঁস করে ওই লোক আসলে ডাক্তার কিউ। সে মরেনি, সে মরে যাওয়ার ভান করেছিল, আর ওই লোকই সবাইকে সেই জাহাজে করে এখানে এনেছিল। ওই লোকটাই ছিল যে জাহাজের পাইলটকে মেরে ফেলল যাতে জাহাজটা এখানে ধাক্কা খায়। আমরা জানতে পারি সে সাপটা মেরে ফেলতে চায়নি, বরং সাপটা ধরতে এসেছে, কারণ সাপটা তৈরি করেছিল সে নিজে। ইয়ানকে এখানে দেখানো হয়েছে। সে ভিতরে ঢুকে একটা গুহার মতো জায়গা দেখে।
আমরা দেখলাম ওই বিশাল সাপটাই যে জাহাজের আগুন থেকে বেঁচেছিল ওখানে বসে আছে। সাপটা জানে ইয়ানই তাকে আক্রমণ করেছিল আর পাল্টা আঘাত দিতে এখন সে ইয়ানের ওপর আক্রমণ করছে। এখানে যেখানে জু ইয়ানের ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যে ঢুকে ইয়ানকে বাঁচানোর চেষ্টা করে তাকে পালানোর সুযোগ দেয়। ইয়ান গড়িয়ে বেরিয়ে পড়ে আর বাইরের ব্লাস্ট দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় পিছনে জুকে ওই দানবের সঙ্গে আটকে পড়ে। ইয়ান কাঁদে আর দরজায় ঠুকঠুক করে ভেবে তার বন্ধু মরে গেছে। তারপর লি ইয়ানকে ধরে হঠাৎ তার ওয়াকিটাকি আওয়াজ করে ওঠে। সে যে রেস্কিউ টিমকে কল করেছিল তারা অবশেষে রিপ্লাই দিয়েছে। রেস্কিউ টিম কাল সকালেই এসে তাদের উদ্ধার করবে। সবাই এটা শুনে খুব খুশি, কিন্তু ইয়ানের চোখে আমরা দেখতে পাই না কোনো আনন্দ, না কোনো অশ্রু। তার চোখ এখন শুধু প্রতিশোধে পূর্ণ। সে বলে, যতদিন ওই দানব বেঁচে থাকবে আমরা এখান থেকে যাব না। এখন তাকে জু এবং বাকিদের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। সে একটা প্ল্যান করে এবং সবাইকে কাজ দেয় যাতে তারা দানবটাকে মেরে ফেলতে পারে। ঠিক এই সময় ডাক্তার কিউ তার আসল চেহারা প্রকাশ করে। যখন ইয়ান তাকে একলা পায় প্ল্যান শুরু করার জন্য, সে ছুরি দিয়ে আক্রমণ করে, কারণ সে তার তৈরি দানবটাকে বাঁচাতে চায়। কিন্তু ইয়ান, যিনি এক যোদ্ধা, ডাক্তার কিউকে লড়াই করে আহত করে। আঘাতপ্রাপ্ত অবস্থাতেও ডাক্তার কিউ হাসতে হাসতে বলল, সবকিছুই তার পরিকল্পনা ছিল সবাইকে এখানে আনা। সে আরও বলল যে সে তৈরি করেছিল সেই বিশাল সাপটাকে এবং তারই দেবতা। হঠাৎ দরজা খুলে গেল আর বিশাল সাপটা তার সামনে এসে দাঁড়াল। ডাক্তার কিউ নিজেকে সাপের দেবতা মনে করছিল, মনে হচ্ছিল সে সাপের সঙ্গে কথা বলতে পারে আর সেটা নিয়ন্ত্রণ করতে পারে। সে সাপের দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য সাপটা তার সামনে থেমে গেল, কিন্তু পরের সেকেন্ডেই সাপটা ডাক্তার কিউর ওপর আক্রমণ করল আর এক কামড়ে তাকে হত্যা করল। যে মন্ত্রিস্তা তৈরি করেছিল সে শেষমেশ নিজেরই শিকার হয়ে গেল। এখন ইয়ানের পালা। সে সাপটার সামনে দাঁড়িয়েছিল। সে সাপটার মনোযোগ আকর্ষণ করল। তারপর সাপটাকে নিয়ে গেল পাহাড়ের ঢালে, যেখানে পাথরের দৈত্যরা ঘুমিয়েছিল নিচের উপত্যকার দিকে। যখন ওখানে পৌঁছায় তখন ও থামে আর একটা রক্তের বোতল ফেলে দেয়। উঠে বরতের গন্ধ পেয়ে জেগিয়ে পড়ে তাকে খাওয়ার জন্য, কিন্তু ইয়ান ওকে ঠেলে দেয়। সাপটা দানবদের কাছে পড়ে যায় আর তারা তড়িঘড়ি করে ওকে আক্রমণ করে। সাপটা শেষমেশ তাদের শিকার হয়ে যায়। হাজার হাজার দানব একসাথে সাপটার উপর ঝাঁপিয়ে পড়ে। সাপটা যন্ত্রণা নিয়ে ঘুরপাক খায়, চিৎকার করে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু শেষে সাপটা দানবদের কাছে হার মানে আর ওর খেলা শেষ। ওইটা মারা যায়। দুষ্টুমি শেষ হয়ে যায় অবশেষে। আর এখানে মুভি পোস্ট ক্রেডিট সিমে আমরা দেখি পরের সকালে সূর্য উঠছে। ইয়ান, লি আর বেঁচে থাকা কয়েকজন সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে। তারা দূরে একটা উদ্ধার জাহাজ আসতে দেখে। ওইটা দেখে তাদের প্রাণ ফিরে আসে। যদিও তারা আঘাতপ্রাপ্ত আর ক্লান্ত, তাদের মনোবল ঢের উঁচু, কারণ তারা বেঁচে আছে জানে। আর এভাবেই এই রক্তাক্ত দ্বীপে মনস্টারদের বিরুদ্ধে তাদের বেঁচে থাকার গল্প